সবচাইতে অবহেলিত খাত যদি আমরা বলি সেটা হচ্ছে স্বাস্থ্য খাত। আমাদের সবচাইতে প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে জনসংখ্যার তুলনায় এই হেলথ সেক্টরের আমাদের ম্যান পাওয়ার কম। তো এই হেলথ কার্ড যদি চালু হয় তাহলে একেবারে তৃণমূল পর্যায় থেকে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত একই ধরনের স্বাস্থ্যসেবা আপনি দিতে পারবেন। এক ক্লিকেই একজন রোগীর সকল তথ্য আপনি যে কোনো জায়গায় যে কোনো ডক্টর মানে যে কোনো সার্ভিস প্রোভাইডার যদি এটার পারমিশন দেওয়া থাকে এটা পাবে, যার ফলে দেখা যাবে যে চিকিৎসার মান উন্নত হবে, চিকিৎসার ব্যয় অনেক কমে যাবে এবং ওই যে আপনি যেটা বলছিলাম যে একেবারে তৃণমূলের যে মানুষটা সেই মানুষটাও একই সেবা নেওয়ার জন্য বিশেষায়িত হসপিটালে যাচ্ছে, কিন্তু এই বিশেষায়িত হসপিটালে তার সেবাটা দরকার নাই, সে এটা গ্রাম পর্যায়ে শেষ করে ফেলতে পারতো তার ট্রিটমেন্টটা। দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত পডকাস্টে। আপনাদের সাথে আছি আমি শুভ ইসলাম। দর্শক, আজকে এই পডকাস্টে আমরা আলোচনা করব স্বাস্থ্য খাতের অটোমেশন নিয়ে। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ রাশেদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ই মেডিকেল সফটওয়্যার লিমিটেড। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ওকে রাশেদ ভাই, প্রথমে আপনার কাছে আমরা একটু জানতে চাই, আমরা জানি যে আপনি দীর্ঘ একটা সময় বাংলাদেশের স্বাস্থ্য খাতের যে অটোমেশন এবং স্বাস্থ্য খাত নিয়ে কাজ করছেন। এই যে আমরা বলছি যে স্বাস্থ্য খাতে যে অটোমেশন, এই অটোমেশনটা আসলে কি? আসলে অটোমেশন শব্দটা অনেক ব্যাপ্তি। তো এই ক্ষেত্রে যদি আমরা খুব সহজে বলার চেষ্টা করি সেটা হচ্ছে স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট যতগুলো খাত আছে সবগুলো খাতকে আপনার তথ্য প্রযুক্তি নির্ভর সার্ভিসের মধ্যে আনা। সেক্ষেত্রে হতে পারে যে সফটওয়্যারের মাধ্যমে টোটাল অটোমেশন, এইখানে রোবোটিক্সের ব্যবহার, এখানে থাকবে আপনার যে এআই নির্ভর সার্ভিসগুলো আছে। এই সব কিছু সমন্বিত একটা সার্ভিস যখন আপনি ফুলফিল করতে পারবেন তখনই আমরা বলতে পারবো যে স্বাস্থ্যসেবার অটোমেশন সম্ভব হচ্ছে। আচ্ছা, আমরাও প্রত্যাশা করছি যে আসলে এই যে অটোমেশনটা আসলে অটোমেটিক্যালি সরকারের যে ১৮০ দিনের যে একটা কর্মপরিকল্পনা সেটার মধ্যেও আমরা পেয়েছি এবং সে অনুযায়ী সরকার কাজও করছে। আমি দর্শকের উদ্দেশ্যে এখানে ছোট্ট একটি তথ্য জানিয়ে রাখতে চাই। আমরা জানি যে সরকারের ১৮০ দিনের যেই কর্মপরিকল্পনা, এখানে কিন্তু ই-হেলথ কার্ড নামে একটা সেবা চালু করার জন্য কাজ করা হচ্ছে এবং সেখানে আমরা জানি খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী পাইলট প্রকল্প হিসেবে এই সেবাটা চালু হওয়ার একটা কথা রয়েছে। সো আমরা আপনার কাছে একটু জানতে চাই, বিশেষ করে যখন এই সেবাটা চালু হবে, বেসিক্যালি এই কার্ডটা চালু হবে, সেক্ষেত্রে আসলে কি কি সুবিধাগুলো অ্যাজ এ গ্রাহক হিসাবে, অ্যাজ এ সিটিজেন হিসাবে আমরা পাবো? এইটা সরকারের একটা অনবদ্য সার্ভিস হবে বাংলাদেশের জনগণের জন্য। কারণ আপনি জানেন যে আমাদের দেশে এখন পর্যন্ত সবচাইতে অবহেলিত খাত যদি আমরা বলি সেটা হচ্ছে স্বাস্থ্য খাত। এইখানে শুধু সরকারের অবহেলা বা এই বিষয়টাকে যদি আমরা না নিয়ে এসে বলি যে এই সেক্টরটার অবহেলিত খাত হিসেবে অনেকগুলো বিষয় একসাথে জড়িত। তো আমাদের সবচেয়ে প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে জনসংখ্যার তুলনায় এই হেলথ সেক্টরের আমাদের ম্যান পাওয়ার কম। তো জনসংখ্যার তুলনায় ম্যান পাওয়ার যখন কম হবে তখন আপনি এই সার্ভিসটাকে কিভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছাবেন, এই সবকিছু বিবেচনা করলে আপনার জন্য সহজ হবে যে যদি আপনি এটাকে তথ্য প্রযুক্তির আন্ডারে নিয়ে আসেন। একজন মানুষ এখন যেভাবে ম্যানুয়ালি একজনকে সার্ভিস দিতে পারে, সে যদি একের জায়গায় ১০০ করতে পারে তখনই আপনার সার্ভিসটা উন্নীত করা সম্ভব। তো সরকারের যে গৃহীত নীতি এটার মধ্যে ১৮০ দিনের মধ্যে ই হেলথ কার্ড যদি চালু হয় তাহলে একেবারে তৃণমূল পর্যায় থেকে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত একই ধরনের স্বাস্থ্যসেবা আপনি দিতে পারবেন। আচ্ছা, সেক্ষেত্রে এই কাজটার সাথে আমরা জানি যে আপনি একটি বিশেষ কাজের সাথে যুক্ত আছেন। বিশেষ করে আপনার যে প্রতিষ্ঠান, সেটার মাধ্যমে কিন্তু আপনি এ ধরনের কিছু কাজ করে থাকেন। তো আপনার একটু কাছে আমরা জানতে চাই যে বেসিক্যালি কোন ধরনের সমস্যাটা আপনি ফেস করেন? মানুষের তুলনায় আমাদের সার্ভিস প্রোভাইডারের সংখ্যাটা কম হেলথ সেক্টরে। দ্বিতীয়ত হচ্ছে আমরা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বিগত যে দিনগুলো গেছে এই সময়টাতে আমরা যতই বলে থাকি যে আমরা অনেক বেশি উন্নতি করে ফেলছি, আসলে আমাদের অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। যার ফলে যখনই আপনি তথ্য প্রযুক্তি নির্ভর সফটওয়্যার নির্ভর কোনো সেবা দিতে যান তখন যে বড় বিপদটা হয় সেটা হচ্ছে যে আমাদের প্রশিক্ষিত জনবল, দেখবেন যে এটা ব্যবহারকারী আপনি খুঁজে পাবেন না। আর পাশাপাশি যেটা বললাম যে অবকাঠামোগত যে দিকগুলো রয়েছে সেই দিকগুলো একটা বড় প্রতিবন্ধকতা হয়। তো এই বিষয়গুলোই থাকবে আর কি। আচ্ছা, আরেকটা বিষয় একটু আপনার কাছে আমরা জানতে চাই। বিশেষ করে যখন একদম গ্রাম্য এলাকার একটা লোকাল কোনো একটা হসপিটালে বা লোকাল কোনো একটা চেম্বারে যখন একটা রোগী সেবা নিতে যায়, তখন আমরা দেখি যে স্বাভাবিকভাবে তার কাছে কোনো মেডিকেল হিস্ট্রি থাকে না।
ইনস্ট্যান্ট গিয়ে ডক্টরের সাথে কথা বলে ডাক্তার কিন্তু সেভাবে সাজেশন তাকে দেন বা প্রেসক্রাইব করেন। বাট যখন এই পুরো ডেটাটা একটা কার্ডের মধ্যে থাকবে বা একটা সিস্টেমের মধ্যে থাকবে যেখান থেকে একজন ডক্টর পুরো হিস্ট্রিটা দেখে সে প্রেসক্রাইব করতে পারবে, এই যে সিস্টেমটা, এইটা হলে আসলে একজন ডাক্তারের পক্ষে কি ধরনের সুবিধা হবে বলে আপনি মনে করেন? এইটা যদি আমি আপনার কথাটাকে একটু কারেকশন করে বলি, যে আপনি যেটা বললেন যে একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যখন যাচ্ছে, আসলে বিষয়টা প্রত্যন্ত গ্রাম অঞ্চল বা শহর নয়। আপনি যখন ঢাকা শহরের মতো জায়গাও কোথাও গিয়ে বলবেন যে আমাকে একটা প্রেসক্রাইব করে দেন, দেখবেন যে 90 থেকে 95% ডক্টর এখনো আপনার হাতে প্রেসক্রিপশন করে। তো হাতে প্রেসক্রাইব করলে এটা তো সংরক্ষণ রাখার প্রযুক্তিগত কোনো সিস্টেম এখন পর্যন্ত আমাদের দেশে চালু হয়নি, যার ফলে এইটা গ্রামে হোক বা শহরে হোক আমাদের কোনো ডেটাই কারো কাছে ট্রান্সফার করা সম্ভব হয় না। তার ফলে এটা একটা বড় প্রতিবন্ধকতা আমাদের। যখনই আপনার ই হেলথ কার্ডটা চালু হবে, তো এইটা যদি আমরা একেবারে সরকারি সরকারি বেসরকারি সবগুলো সেক্টরকে এক জায়গায় করতে পারি, তখন এক ক্লিকেই একজন রোগীর সকল তথ্য আপনি যে কোনো জায়গায় যে কোনো ডক্টর, মানে যে কোনো সার্ভিস প্রোভাইডার, যদি এটার পারমিশন দেওয়া থাকে, এটা পাবে। যার ফলে দেখা যাবে যে চিকিৎসার মান উন্নত হবে, চিকিৎসার ব্যয় অনেক কমে যাবে, এবং ওই যে আপনি যেটা বলছিলাম যে একেবারে তৃণমূলের যে মানুষটা, সেই মানুষটাও একই সেবা নেওয়ার জন্য বিশেষায়িত হসপিটালে যাচ্ছে, কিন্তু এই বিশেষায়িত হসপিটালে তার সেবাটা দরকার নাই, সে এটা গ্রাম পর্যায়ে শেষ করে ফেলতে পারতো তার ট্রিটমেন্টটা। শুধু এই ভাগ করা নেই আমাদের দেশে যে রুগীটা স্টেপ বাই স্টেপ কোথায় যাবে, এবং সে ওইখানে যাওয়ার পর ডক্টর যদি দেখতে পারতো যে না, এই ধরনের সেবা সে আগে নিয়ে ফেলেছে, তার জাস্ট সেকেন্ডারি ট্রিটমেন্ট লাগবে, এই তথ্যগুলো সংরক্ষিত না থাকার কারণে প্রবলেমগুলো হচ্ছে। যদি এটা ই হেলথ কার্ডের আন্ডারে সরকারি এবং সরকারি বেসরকারি সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান একই প্ল্যাটফর্মে আসতে পারে, তাহলে এই বিড়ম্বনাগুলো কমে যাবে, চিকিৎসা ব্যয় কমে যাবে, এবং চিকিৎসার মান অনেক উন্নত হবে। আচ্ছা, আপনি যেমনটি বলছিলেন এই যে ব্যয় কমা, বিড়ম্বনা কমানো, এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন করতে চাই। তাহলে কি আমরা এই হেলথ কার্ডটা চালু হতে প্রত্যাশা করতে পারি যে আমাদের গ্রাম্য এলাকার সাথে শহরে এলাকার যে বিশেষ করে চিকিৎসা বৈষম্য, এটা অনেকাংশে কমে যাবে? এটা আমরা বলতে পারি শতভাগ কমে যাবে। কারণ কি? কারণ একটা হেলথ কার্ড যখন গ্রামের একজন কৃষকের হাতে থাকবে এবং সেম হেলথ কার্ড যখন শহরের একজন ধনী ব্যক্তির কাছেও থাকবে, আপনি কিন্তু সার্ভিস পাবেন একই ধরনের। আপনার সমস্ত হেলথ ডাটা সরকারের কাছে সংরক্ষিত থাকবে, এবং আপনি যে কোনো জায়গায় যে কোনো সার্ভিস নিতে গেলে হেলথ রিলেটেড আপনি এই ডাটাগুলা কাজে লাগাতে পারবেন। অতএব এখানে কোনো বৈষম্য থাকবে না যে সেই গ্রামের কৃষক তার জন্য এই ডাটাটা এক ধরনের হবে, সে গ্রামের শহরের ধনী ব্যক্তি তার জন্য এটা আলাদা হবে। যার ফলে এই বৈষম্য কমে যাবে, এবং যেটা বলেছিলাম যে চিকিৎসা ব্যয় কমে যাবে, এবং বাকি সমস্ত হ্যারাসমেন্ট গুলো কমে যাবে। আচ্ছা, আমরাও প্রত্যাশা করছি সেটা। এই মুহূর্তে আপনার কাছে আমরা আরেকটা বিষয় জানতে চাই যে বিশেষ করে এই সমস্ত প্রত্যাশাগুলো পূরণ হবে তখন যখন আমরা সেন্ট্রালি একটা হেলথ কার্ড ইস্যু করতে পারবে সরকার সেই পর্যায়ে। বাট এখানে একটা চ্যালেঞ্জ আসলে আছে কিনা যে এই যে আমাদের সমস্ত ডেটাগুলোকে এক জায়গায় প্রিজার্ভ করা এবং সেটাকে সঠিকভাবে সংরক্ষণ করে এবং এর এগেনিস্টে যে সার্ভিসটা দেওয়া। তো এখানে এই যে তথ্য চুরির যে সংখ্যাটা আসলে থাকে একটা প্ল্যাটফর্মে যখন সবকিছু থাকবে, এই জায়গাটাতে আসলে আমাদের ডেটা সিকিউরিটিটা কিভাবে এনশিওর করা যেতে পারে? হ্যাঁ, শুভ ভাই, আপনার অনেকগুলো কোশ্চেন চলে আসছে এই কথার মধ্যে। প্রথম কথা হচ্ছে যে এটা সম্ভব কিনা যে আমরা একই জায়গায় সমস্ত তথ্যগুলো নিয়ে কাজ করতে পারবো কিনা। এটা সম্ভব। সম্ভাবনার ক্ষেত্রে যে জায়গাটা তৈরি হবে সেটা হচ্ছে যে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে আমাদের ক্ষেত্রে। যেমন আপনি জানেন যে বিগত সময়ে স্বাস্থ্য খাতের এই উন্নয়ন, ডিজিটালাইজেশন যে কথাগুলো বলা হয়েছে, সেই জায়গায় আসলে কোনো অবকাঠামোগত উন্নয়ন হয়নি। তো যখনই সরকার এই চিন্তাগুলো করতেছে, আপনি জেনে দেখবেন যে সরকার বেশ প্রতিবন্ধকতায় পড়তেছে, কারণ আমাদের অবকাঠামোগত উন্নয়ন নেই। গ্রামের একটি হেলথ কমপ্লেক্সে যদি আপনি যান, সেখানে নেটওয়ার্কিং সিস্টেম, সেখানে বিদ্যুৎ ব্যবস্থাপনা, সেখানে ইন্টারনেটের ব্যবস্থাপনা, এই জায়গাগুলোতে ব্যাপক প্রতিবন্ধকতা রয়েছে। তো এই কাজগুলো খুব সহজ হবে না। পাশাপাশি যে জায়গাটা রয়েছে সফটওয়্যারের ক্ষেত্রে, যে এই টোটাল সিস্টেমটা চালু করার জন্য বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের ধরনের ক্যাপাবল কিনা, এই জায়গাটা আপনাকে আমি ভালোভাবে আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশি আমরা যারা হেলথ সেক্টর নিয়ে কাজ করতেছি, অটোমেশনের কাজ করি, বাংলাদেশে অনেকগুলি কোম্পানি যারা সরকারকে টোটাল অটোমেশনে সহযোগিতা করতে পারবে। এটা আমরা রেডি। এটা আমাদের জন্য একটা সুখবর। দ্বিতীয়ত যে কথাটা বলছেন যে আপনার এই ডেটাগুলো সুরক্ষার ক্ষেত্রে, আসলে আমাদের দেশে দেখেন আমরা অলরেডি তো করতেছি, আমরা কি ব্যাংকিং ডাটাগুলো সুরক্ষিত না? হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিছু ঘটনা ঘটেছে, ঠিক এরকমই আপনি যদি চিন্তা করেন তাহলে হেলথের ডাটাও সম্পূর্ণ সুরক্ষিত করা সম্ভব। সেই ক্ষেত্রে সরকারের নীতিগত কিছু সিদ্ধান্ত, সুরক্ষার ব্যাপারে কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
আচ্ছা, আরেকটা বিষয় আপনি যেমনটি বলছিলেন কিছুক্ষণ আগে অন্য একটা বিষয়ে আমরা কথা বলার সময় আপনি যেমনটি বলছেন যে আমাদের ডক্টররা কিন্তু এখনো প্রেসক্রিপশন করছে পুরোপুরি সেই ম্যানুয়াল পদ্ধতিতে হাতে লিখা এখনো সফটওয়্যার বেস পুরোপুরি আমরা কিন্তু হয়ে উঠতে পারিনি। আসলে এই জায়গাটা আসলে আমাদের করণীয় কি যাতে সফটওয়্যার বেসড যদি হয় তাহলে মেডিকেল ডেটাটা থাকা বা হিস্ট্রিটা থাকা পরবর্তী অন্য ডক্টরের কাছে রোগী গেলে সেখানেও যাতে সুবিধা হয়, এই জায়গায় আসলে আমাদের করণীয় কি? এই ক্ষেত্রে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে যে বাংলাদেশের নীতিগত একটা জায়গা সবাইকে আসতে হবে, যে আমরা পেশেন্টের সকল ডেটা একটা জায়গায় চাই। যখন এই নীতিগত সিদ্ধান্ত এবং আমরা যদি বলি যে আইনের প্রয়োগও যদি হয়, তাহলে দেখা যাবে যে আমরা প্রত্যেকে বাউন্ড থাকবো যে একটা পেশেন্টের সকল ডেটাকেই ইনকর্পোরেট করা একটি সিস্টেমের মাধ্যমে। আর দ্বিতীয়ত যেটা থাকবে যে প্রশিক্ষণের কথা আমি বলেছি, যে হুম, আমাদের হুম। দেশে স্বাভাবিকভাবেই আপনি দেখবেন যে এই প্রযুক্তির ব্যাপারে একটা ভীতি কাজ করে। তো সেই জায়গাগুলো আমরা ট্রেনিং এর মাধ্যমেই এটাকে সুন্দর জায়গায় নিয়ে আসতে পারবো। যখন আমাদের এই ডেটাগুলো স্টোর করতে হবে তখন কিন্তু আমাদের ডেটা সেন্টার দরকার। আবার সরকারের ভিশনের মধ্যে এটাও আছে একটা এআই ড্রিভেন ডেটা সেন্টার কিন্তু সরকারের পরিকল্পনা আছে করার। এই যে একটা নতুন অপরচুনিটি আমাদের দেশে তৈরি হচ্ছে, নতুন একটা এআই ড্রিভেন ডেটা সেন্টার এবং সেই কেন্দ্রিক আরো যে আপনার এমপ্লয়মেন্ট এই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন? এটাকে আমরা পজিটিভই দেখতে হবে, কারণ দেখেন এখন পুরো বিশ্ব যাচ্ছে প্রযুক্তি নির্ভর বিশ্ব। আমরা শুধু কথা বলতেছি হেলথ সেক্টর নিয়ে, আমরা যদি বাংলাদেশের বাকি জায়গাগুলোকেও চিন্তা করি যে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবো, সেই ক্ষেত্রে প্রযুক্তিকে আপনি কখনোই অ্যাভয়েড করতে পারবেন না। আমরা যদি হেলথ সেক্টরে এই চিন্তাটাকে সামনে রেখেই সামনের দিকে অগ্রসর হতে চাই, যে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ হবে হেলথে, তো নতুন এমপ্লয়মেন্ট তৈরি হবেই এবং এটা আমাদের জন্য পজিটিভই হবে, এটা নেগেটিভ হবে না। ওকে, আরেকটা বিষয় জানতে চাই। যেহেতু আমি শুরুতেই দর্শককেও জানিয়েছি যে আপনি লং টাইম কিন্তু স্বাস্থ্য খাত নিয়ে কাজ করছেন এবং অটোমেশনের সাথে আপনি যুক্ত আছেন। সেক্ষেত্রে আমরা যদি একটু আমাদের বিগত ১০-১৫ বছরের একটু অভিজ্ঞতা জানতে চাই যে আসলে এই সময়গুলোতে কি হয়েছিল বেসিক্যালি স্বাস্থ্য খাতে? এইটা আপনার স্বাস্থ্য খাত বলতে দুইটা ভাগ করতে হবে। হুম, একটা হচ্ছে যে সরকারি খাত, বেসরকারি খাত। হুম, হুম। তো দুই জায়গাতে যে ঘটনাগুলো ঘটেছে, সরকারি খাতটা একেবারে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে অবরুদ্ধ ছিল। আমি আপনারা নিশ্চয়ই এই ব্যাপারগুলো জানেন, আপনারা যেহেতু সারা দেশেই কাজ করেন, যে সরকারি কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্ত অটোমেশনের মুখ দেখে নাই। বিশেষ করে হাসপাতালগুলোতে? স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো, ওকে। এখানে অনেক কথাই বলা হয়েছে যে আমরা একেবারে ডিজিটাল থেকে স্মার্ট হয়ে গেছি, কিন্তু অটোমেশনের কোথাও কোনো ছায়া লাগে নাই। এবং আমরা দুঃখজনকভাবে যেগুলো জানি, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে প্রচুর টাকা খরচ করা হয়েছে অটোমেশনের জন্য হসপিটালগুলো? হসপিটালগুলোতে। প্রচুর টাকা খরচ করা হয়েছে, কিন্তু কিছুই হয়নি। দুই একটি হসপিটালে সর্বোচ্চ দেখা যায় যে ই টিকেটিং এর ব্যবস্থা হয়েছে, হুম। অনলাইনে টিকিট নেওয়া যায়, এবং এটাকে খুব সগৌরবে প্রচার করা হয়েছে যে আমরা অটোমেশনে চলে গেছি। আসলে এটা হয়নি। বেসরকারি খাতে যেটা হয়েছে, যে বেসরকারি খাতে কিছু কিছু প্রতিষ্ঠান তাদের নিজস্ব উদ্যোগে অটোমেশনে কিছু কিছু কাজ করেছে, এবং এই ক্ষেত্রে মোটামুটি একটা সফলতা কিছু কিছু প্রতিষ্ঠান পেয়েছে। আর একটা ঘটনা যেটা ঘটেছিল, যে আমাদের দেশে তখন বিদেশি সফটওয়্যারের একটা প্রবণতা তৈরি হয়ে যায়। এই সরকারি বলেন, বেসরকারি প্রতিষ্ঠান বলেন, তো এইটাও একটা খারাপ প্রভাব ছিল। আমাদের ডেটাগুলো খুবই গুরুত্বপূর্ণ ডেটা। আপনারা জানেন যে আমাদের দেশের রোগী নেওয়ার জন্য অনেক দেশই মুখিয়ে থাকে। এই জায়গাগুলো খুবই সহজ হয় তাদের জন্য যখন তাদের কাছে হেলথের ডেটাটা থাকে। তো এই হেলথের ডেটা পাওয়ার জন্য যদি আপনার পেশেন্টের ডেটাবেসটা সে কোনোভাবে কাভার করতে পারে, তো এই জায়গাটা অনেকে চেয়েছে। তো আমার মনে হয় যে 5 আগস্টের পরবর্তী এটার একটা পরিবর্তন আসছে। মানুষ এখন বুঝতে শিখেছে যে আমাদের ডাটা আচ্ছা, মানছে এই বিষয়ে আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে, আমরা অনেক সময় পত্র-পত্রিকার মাধ্যমে দেখেছি যে বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে কোনো একটা সিন্ডিকেট সিঙ্গেল একটা দেশের বাইরের কোনো একটা কান্ট্রির সফটওয়্যার হয়তো চলছে বা চালানোর চেষ্টা করছে এখন পর্যন্ত। এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? এটা যেটা বললাম, যে আসলেই ওই আমাদের ডেটাগুলো নেওয়ার জন্য অনেকেই চেষ্টা করেছে, যে আমাদের দেশীয় সরকারি বেসরকারি সব জায়গায় যেন আহ, তাদের একটা দখল থাকে, তারা যেন ডেটাটা খুব সহজেই নিতে পারে, সেই প্রবণতা থেকেই বিশ্বাস করি যে চেয়েছে যে প্রতিটা জায়গায় তাদের একটা দখল থাকুক। তো এইটার একটা দখলদারি তো তাদের বেশ কিছু জায়গায় আছে। তো আমরা সেটা কি এই দখলদারিত্বটা হচ্ছে আপনার সরকারি হাসপাতালগুলোতে নাকি বেসরকারি হাসপাতালগুলোতে? দুই জায়গায় বলা যাবে, আপনি খোঁজ নিলে দেখবেন যে বেসরকারি কিছু প্রতিষ্ঠানের বাহিরে সফটওয়্যার তারা এখন পর্যন্ত পরিচালনা করে, এবং সরকারি হসপিটালেও এরকম বাহিরের কিছু সফটওয়্যার দেওয়া আছে। তো যে জায়গাগুলো আসলে আমাদের জন্য সুখকর নয়, হুম। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা আশা করি আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার, উনি এই বিষয়গুলোতে খুব বেশি কনসার্ন, যার ফলে খুব দ্রুত আমরা এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবো, আশা করতেছি। যে এই যে বিদেশি সফটওয়্যারগুলো আমাদের স্বাস্থ্য খাতে ব্যবহার করা হচ্ছে, নিশ্চয়ই সেই সফটওয়্যারগুলো আমাদের ডেটা পুল করে। এখন সেটা বাইরে হলে আপনি যেমনটি বলছেন যে বাইরের অন্যান্য কান্ট্রি মানে রোগী নেওয়ার জন্য আমাদের দিকে মুখিয়ে থাকে। তাদের কাছে ডেটা মানে তারা আমাদের
এই রোগীগুলোকে বিভিন্নভাবে কনভিন্স হুম। করার চেষ্টা করতে পারে অ্যাকর্ডিং টু ডেটা। সেক্ষেত্রে আমাদের দেশে কি এ ধরনের প্রতিষ্ঠান নেই যারা আসলে এই সফটওয়্যারগুলোকে তাদের সফটওয়্যার দিয়ে রিপ্লেস করতে পারে? আমি আপনাকে এই কথাটা আগেও বলে ফেলেছি যে আমরা যারা কাজ করি হেলথ সেক্টরে তারা অনেকেই আছি যে একেবারে দেশীয় প্রযুক্তি, দেশীয় সবকিছু দিয়ে আমরা একদিনে এটাকে রিপ্লেসমেন্ট করতে পারি। সেই তাহলে সক্ষমতা আমাদের সমস্যাটা আছে। কোথায়? আসলে এই হসপিটালগুলোতে মানে আপনারা যারা কাজ করেন দেশীয় সফটওয়্যার বা দেশীয় রিসোর্স বলবো, তাহলে কাজের ক্ষেত্রে আসলে আপনাদের চ্যালেঞ্জগুলো কোথায়? কি কারণে করতে পারেন? আসলে এই জায়গাটা চ্যালেঞ্জ যদি বলি, তো খুব চ্যালেঞ্জ হচ্ছে যে এখন পর্যন্ত আমরা যাদেরকে দায়ী করি যে বাংলাদেশে এই ধরনের সফটওয়্যারের প্রবেশটাকে যারা করিয়েছে, তারা অনেকেই এখন পর্যন্ত তাদের আসনেই এটা কি বলে সমীচীন আছে আরকি। এখনো বহাল তবিয়তে। বহাল তবিয়তে তাদের আসনে আছে। যার ফলে হয়তোবা কঠিন হচ্ছে। কিন্তু এইটা মোটামুটি প্রত্যেকেই বুঝে গেছে, জেনে গেছে। আমার মনে হয় যে এটা খুব বেশি দিন অ্যা লং লাস্টিং করবে না। আচ্ছা, কিছুদিন যাবৎ আমরা কিছু টেন্ডারও দেখছিলাম বিভিন্ন হসপিটালের, যেখানে আ দেখা গেছে যে বিভিন্ন ধরনের নির্দিষ্ট স্পেক দেওয়া হচ্ছে, যেটা কোনো না কোনোভাবে নির্দিষ্ট একটি প্রতিষ্ঠান বা ব্যক্তি বা কোনো একটা কান্ট্রিকে হয়তোবা সার্ভ করতে পারে। এই বিষয়গুলো আপনাদের নজরে এসছে কিনা? বিশেষ করে আপনারা যেহেতু কাজ করেন এই খাত নিয়ে। ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন। আসলে এই বিষয়ে সবচাইতে বেশি সাফার করি আমরা। কারণ যখন এটা দেখতে পাই যে আমাদেরকে এভয়েড করার জন্যই এমন কিছু শর্ত জুড়ে দেওয়া হচ্ছে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত কয়েকদিন আগে জাতীয় সংসদেও পিপিআর নিয়ে এই বিষয়ে আলোচনা হয়েছে যে পিপিআর এর এমন কিছু শর্ত জুড়ে দেওয়া আছে যেগুলোতে আপনি চাইলেই নতুন কেউ এখানে ইনক্লুড হতে পারবে না। পুরাতনদেরকেই নিয়ে আসতে হবে। তো এইটার পাশাপাশি অতি উৎসাহী কোনো প্রতিষ্ঠানের ডিরেক্টর বা যারা আছেন সংশ্লিষ্ট তারা যেটা করেন যে আরো কিছু বিষয় তুলে দেন। যেন ওই যে আপনি যেটা বলতেছিলেন যে তাদেরকেই সুযোগ করে দেওয়া যায়। তো এইটাও আমার মনে হয় যে সরকারের ইতিমধ্যেই নখদর্পণে এসেছেন এবং তারা এই বিষয় নিয়ে চিন্তা করবেন। এবং এটা চিন্তা করা খুব বেশি জরুরি। নইলে আমরা কখনোই এই সিন্ডিকেটের হাত থেকে মুক্ত হতে পারবো না। তাহলে আপনি কি এখনো মনে করছেন যে আপনার কোনো না কোনো একটা সিন্ডিকেটের অধীনে এখনো স্বাস্থ্য খাত? এইটা আসলে অধীনে বললে কি আমরা মুক্ত হতে পারিনি এরকম মনে হয়। যে আমরা আচ্ছা, যে সিন্ডিকেটটা ছিল তাদের থেকে মুক্ত হতে পারিনি। আচ্ছা। তাহলে এটা ধীরে, ধীরে কি এখন ডেভেলপমেন্ট নাকি এখনো আগের পর্যায়ে? না আগের পর্যায়ে ওই যে বললাম যে আপনি যদি বিগত আ ক কয়েকটি টেন্ডারের দিকে তাকান তাহলে দেখবেন যে সবগুলো টেন্ডারের শর্তটাই এমনভাবে সাজানো যেন বিগতদেরকেই নিয়ে আসতে হয়। তো আমরা এটা নিয়ে ওই যে বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রত্যেকেরই নিশ্চয়ই দৃষ্টিগোচর হয়েছে বিষয়টি এবং আমরা যতটুকু জানি যে এটা নিয়ে কাজ চলতেছে। আশা করছি এই সমস্যাগুলো থাকবে না। ওকে, আমরাও সেটা প্রত্যাশা করছি। আমরা মোটামুটি আজকের পডকাস্টের শেষের দিকে এসে আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই। এই যে সরকারের যে উদ্যোগ, বিশেষ করে ই-হেলথ কার্ড, আপনি যেমনটি বলছেন যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমাদের সিটিজেনরা পেয়ে থাকবে। তো সবশেষে আসলে এই যে স্বাস্থ্য খাতের অটোমেশন বলি, ই-হেলথ কার্ড সরকার যে সরবরাহ করার উদ্যোগ নিয়েছে সেটা বলি, সব মিলিয়ে স্বাস্থ্য খাত নিয়ে আপনার প্রত্যাশাটা কি? প্রত্যাশার জায়গাটা জানতে চাই। প্রত্যাশার জায়গা যদি বলেন আমি চাই যে স্বাস্থ্য খাতে একটা আমূল পরিবর্তন আসুক। এবং বর্তমান যে স্বাস্থ্যমন্ত্রী আছে আপনারা দেখেছেন ওনার অ্যাক্টিভিটিস উনিও চাচ্ছেন যে স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন হবে। তো আমূল পরিবর্তন করতে গেলে আপনার প্রযুক্তির বাহিরে গিয়ে কোনোভাবেই সম্ভব না। তো আমি চাইবো যে প্রযুক্তির পরিপূর্ণ ব্যবহার করে সুব্যবহার করে যেন বর্তমান সরকার এই বিষয়টিকে বাস্তবায়ন করে এটাই চাওয়া থাকে। ওকে। দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে বাংলাদেশের প্রযুক্তি ব্যবসা যারা করে তারা এখন 100% ক্যাপাবল আপনাদের স্বাস্থ্য খাতের অটোমেশন প্রোভাইড করার জন্য। তো এই বিষয়টির জন্য আপনারা দেশের বাহিরের দিকে না তাকিয়ে অন্য কোনো দিকে না তাকিয়ে দেশীয় যারা প্রযুক্তি ব্যবসা করতেছে তাদেরকে সুযোগ দিন। আমার মনে হয় যে আপনাদের সকল সমস্যার প্রযুক্তিগত সমাধান তারা দিতে পারবে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা ভিশনকে সুযোগ দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা স্বাস্থ্য খাতের অটোমেশন নিয়ে কথা বলছিলাম, যেখানে সরকারের যে 180 দিনের কর্মপরিকল্পনা, ই হেলথ কার্ড সহ বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো সরকার প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো অটোমেটিক্যালি কাজ চলছে এবং পাশাপাশি ই হেলথ কার্ড সরবরাহের ক্ষেত্রেও কিন্তু আমরা উল্লেখযোগ্য যেই অগ্রগতি সেটা লক্ষ্য করেছি। তো আমরা চাইবো এই সমস্ত পদক্ষেপের কারণে আমাদের স্বাস্থ্য খাতের যেই অতীতে যে বিশৃঙ্খলা ছিল সেটি শৃঙ্খলায় ফিরে আসুক। এ পর্যায়ে শেষ করছি আজকের পডকাস্ট। পরবর্তীতে আবারও কোনো টপিকে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।